বিগত 30 বছরে চায়নার অ্যাভারেজ জিডিপি গ্রোথ 8.8%, যেটা খুবই খুবই ঈর্ষণীয় একটা ব্যাপার। মানে বিগত 30 বছর যদি দেখেন, চায়নার থেকে তো আর বেশি গ্রোথ কোনো কান্ট্রিরই মনে হয় হয়নি। একটা অনেক নিচু স্তরের দেশ থেকে একটা সুপার পাওয়ার দেশে পরিবর্তিত হয়ে গেছিল চায়না এই 30 বছরে। ঠিক আছে, জিডিপির গ্রোথ রেট 8.8। ইন্ডিয়ার অ্যাভারেজ জিডিপির গ্রোথ রেট যদি দেখেন তাহলে সেটা 6 থেকে 7%-এর মধ্যেই সবসময় থাকে। 7% থেকে বাড়লে সরকার তখন একটু টাইটেনিং ব্যাপারগুলো করে, একটু ক্যাপেক্স এক্সপেন্ডিচার কম করে, যাতে আবার 6 থেকে 7-এর মধ্যে চলে আসে। আবার 6-এর নিচে চলে গেলে একটু ওই কোয়ান্টিটেটিভ ইজিং টাইপের ইন্ডিয়াতে হয়, যাতে 6 থেকে 7-এর মধ্যে থাকে। আপনি অ্যাভারেজ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার জিডিপির গ্রোথ রেট 6, যেটা চায়নার থেকে কম, কোনো অসুবিধা নেই। তাহলে সাধারণত আমরা ভাববো যে লং টার্মে নিশ্চয়ই চায়নার মার্কেট আমাদের থেকে বেশি দেবে। চায়নার 30 বছরে গ্রোথ রেট 8.80, জিডিপি গ্রোথের কথা বলছি। চলুন তাহলে চায়নার স্টক মার্কেট 30 বছরে কত রিটার্ন দিয়েছে। এমএসসিআই চায়না ইন্ডেক্স, যেটা চায়নার যে মেন ইন্ডেক্স, আপনারা এটা রেডিলি গুগলে অ্যাভেলেবেল দেখতে পারেন। তার অ্যানুয়াল গ্রোথ রেট মানে সিএজিআর রিটার্ন 1.93%। এটা নিয়ে যখন আমি আমার স্টুডেন্টদের সামনে তুলে ধরেছিলাম তখন গ্রোথ রেট ছিল 1.3, 1.4 এরকম পার্সেন্ট। কারণ এই কদিনে বা এই সপ্তাহে চায়নাতে একটু চায়নার মার্কেট বেড়েছে একটু, তার জন্যে। না হলে এই গ্রোথ রেট আরও কম ছিল, ভাবতে পারেন। 30 বছর, 32 বছর ধরে দেখুন, 32 বছরে চায়নার ইন্ডেক্স মাত্র রিটার্ন জেনারেট করেছে 1.9%, 2%-এরও নিচে সিএজিআর। অনেক হলো। এবার হয়তো বুঝে গেছেন, এই বাবা এটা কি হলো, এই তো ভয় দেখাতে চলে এসেছেন, এক্সেট্রা এক্সেট্রা অনেকে বলবেন। আমি তাদের ভয় দেখাচ্ছি যারা এই ভারতের এই যে মার্কেট পড়েছে সেটাকে কাজে লাগাচ্ছেন না, যারা এই মার্কেট পতনে ইনভেস্ট করছেন না, যারা এই মার্কেট পতনে এসআইপি বন্ধ করছেন, তাদেরকে ভয় দেখাতে এসেছি। তাদেরকে ভয় দেখাতে এসেছি। আপনি যদি নর্মাল ইনভেস্টার হন, ভালো কোম্পানিতে থাকেন, তাহলে কি করতে হবে না হবে সেগুলোও বলবো। আর যারা করছেন না, একটু আমতা আমতা করছেন, তাদের জন্য বলবো। লং টার্ম ইনভেস্টমেন্টের কথা সবাই বলি, কেন অনেক সময় লং টার্ম বলি জানেন তো? অনেকে বলেন, মাঝে মাঝে আমার তো মনে হয় লং টার্মের কথা অনেকে আমরা এর জন্য বলি যে লং টার্মে যে বলে চলে গেল তাকে তো 10 বছর বাদে আর খুঁজতে আসবেন না, বা 10 বছর আগে এই লোকটা কি বলেছিল সেটা তো আপনাদের মনেই থাকবে না। তাই জন্যই মনে হয় অনেক টিভি অ্যানালিস্ট বা মাঝে মাঝে আমরা ওই লং টার্ম বলে হয়তো চলে যাই, তাই না? আমার তাই মনে হয়। লং টার্মের একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে কি আপনি লং টার্ম করতে বারণ করছেন? না, আমি করছি না। আমি জানি আজকের দিনেও শেয়ার মার্কেট ছাড়া আর ভালো কোনো জায়গা নেই ইনফ্লেশনকে বিট করার জন্য। আমি আপনাদের পক্ষে কথা বলছি। যারা ভিডিওর অল্প অংশ বা হেডিং টাইটেল দেখে কমেন্ট করবেন আপনার কি যেমন জানেন শেয়ার মার্কেটের থেকে ভালো কিছু নেই, আমি আপনার পক্ষেই কথা বলছি। কিন্তু চোখ বুজে ইনভেস্ট করবেন না। দেখতে পাচ্ছেন তো, ইন্ডিয়ার থেকে বিগত 30 বছরে চায়না অনেক বেশি মানে গ্রোথ স্টোরিটা অনেক বেশি ইন্ট্যাক্ট ছিল। আমি জিডিপির ডেটা দিয়ে আপনাদের সামনে বললাম। তাতে কি হয়েছে? তাতেও স্টক মার্কেটের রিটার্ন খুব খুব কম। তার মানে হ্যাঁ, স্টক পিকিং এর উপর যাব কি না যাব, কি স্ট্র্যাটেজি থাকবে, সেটাও আমি এই ভিডিওতেই বলবো। একটু ধৈর্য ধরে শুনবেন। আমি রবিবার দিন ভিডিওটা তৈরি করছি যাতে একটু ভালো করে দেখতে পারেন। আমি ন্যাসড্যাকের উদাহরণে আসব। ন্যাসড্যাকের 17, যেহেতু ন্যাসড্যাকের অনেক হিস্ট্রি আছে, অনেকটা পুরনো ব্যাপার আছে। ন্যাসড্যাকের যদি 17-15 বছরে আপনি অ্যাভারেজ রিটার্ন দেখেন 17% সিএজিআর, আর নিফটির জানেন 12-13%। 17% সিএজিআর মানে ফেনোমেনাল সিএজিআর, দারুণ একটা ইন্ডেক্সের পক্ষে। আমি কেন একটা ইন্ডেক্স নিলাম যেটা দারুণ রিটার্ন দিয়েছে, মানে দারুণ রিটার্ন। আমি স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্সও ইন্ডিয়ার নিতে পারতাম, একই ব্যাপার, ওইটাই ধরে চলুন। কিন্তু আমি একটা কথা দেখানোর জন্য, দেখুন এখানে আপনার সামনে ন্যাসড্যাকের চার্ট চলে এসেছে নিশ্চয়ই। যদি সেখানে দেখতে পারেন, আমি আমার এইটাকে একটু অফ করে দিই ভালো করে যাতে চার্টটা দেখতে পারেন। এখানে 2000 সালে যে ডটকমের সময় যে একটা তেজি এসেছিল, এই যে এরকম যে স্ট্রেট লাইনে বেড়েছিল, এই সময় প্রচুর ইনভেস্টার এসেছিল। এই সময় যেমন কোভিডের পর এখন আমাদের মার্কেটেও অনেক ইনভেস্টার এসেছে, অনেক ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে, ঠিক আছে, একটা উপরে গেছিল।
আমি বলছি না যে আমাদের মার্কেটেও বাবল তৈরি হয়েছে, একদমই ওসব ব্যাপার নয়, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এই সব জায়গায় যারা ইনভেস্ট করেছিল, ধরুন আমি আপনি ইনভেস্ট করেছি, আমরা ইউএস মার্কেটেই থাকি, ভালো সুন্দর রিটার্ন জেনারেটও করে দিয়েছে, আমি এখানে ইনভেস্ট করেছি, তারপর সেই হাইটাকে আবার ক্রস করতে ওর 15 থেকে 16 বছর লেগেছে। ভাবুন, 2000-এর হাইকে ক্রস করতে 15 থেকে 16 বছর লেগেছে। ধরুন এইসব জায়গায় যখন মার্কেট চলছিল, যে এইখানে ইনভেস্ট করেছে তার তো ইন্ডেক্স লেভেলের রিটার্ন তেমন কিছু নেই। আপনি কি বলবেন তখন? সেটাও তো লং টার্ম, প্রায় 10 বছর 12 বছর। আপনি কি তখন বলবেন যে ধরুন যারা 10 বছর পরে ছেলে মেয়ের গ্র্যাজুয়েশনের জন্য ইনভেস্ট করছেন, 10 বছর বাদে যদি মার্কেটটা আমাদেরও একই এরকম থাকে, বলছি না যে থাকবে, আমি কি বলতে চাইছি পুরোটা শুনুন, থাকে, তখন কি আপনার ছেলে মেয়েকে বলবেন না বাবা আরো 2 বছর দাঁড়িয়ে যা, ঘরে বসে থাক, গ্র্যাজুয়েশনটা 2 বছর বাদে করিস, 2 বছরে হয়তো মার্কেটটা আবার উঠবে, তখন তোর জন্য যে টাকাটা বাঁচিয়েছিলাম তা দিয়ে গ্র্যাজুয়েশন করাবো, কারণ সেটা তখন আরো অ্যাপ্রিসিয়েট হবে? এটা কি বলবেন? বলবেন না তো। আপনার তো টাইম আর ফিরে আসবে না। টাকা আসতে পারে, কোথাও যেতে পারে, আসতে পারে, ঠিক আছে, কিন্তু টাইম আর ফিরে আসে না মানুষের লাইফে। হ্যাঁ, আবার দেখুন যারা এই নিচের দিকে একটু ইনভেস্ট করেছে তাদের ব্যাপারটা দেখুন তো। এই যারা নিচের থেকে করেছে তারাই 16 বছরে, বা 16 বছর বলবো না, 15 বা 14 বছরে তারাই 219% ইন্ডেক্স লেভেলে রিটার্ন পেয়েছে, মানে দুগুণ হয়ে গেছে। ভালো, ভালো, মোটামুটি ভালো রিটার্ন, ব্যাংক এফডি কে বিট করেছে। তাহলে যারা আপনারা বলেন বা শোনেন মার্কেটকে টাইম করতে নেই, আমি তাদের পক্ষপাতী নই, আমি তাদের পক্ষে নই। মার্কেটকে টাইম এক্স্যাক্ট করতে পারি না, কিন্তু টাইম করতে হয়। এক্স্যাক্ট বটম আপনি পাবেন না, এক্স্যাক্ট টপ আপনি পাবেন না, ধরতেও হবে না। বটম থেকে অ্যাটলিস্ট 10% উপরে পেলে হবে, টপ থেকে অ্যাটলিস্ট 5% নিচে পেলে হবে, 10% নিচে পেলে হবে। কি বুঝতে পারছেন? মানে এই যে এখন মার্কেট নিচের দিকে এসেছে, বটম কোথায় হবে আমরা কেউ জানি না। এখানেই হয়তো বটম অলরেডি হয়ে গেছে, বা 20,000-এ বটম হবে, বা 18,000-এ বটম হবে, দরকার নেই। মার্কেট উপর থেকে তো 15% কারেক্টেড। আমি লার্জ ক্যাপ বলছি, স্মল ক্যাপ তো আরো একটু বেশি কারেক্টেড, মিড ক্যাপ আরো বেশি কারেক্টেড। এই সুযোগকে কাজে লাগাতে হবে, কারণ আমরা জানি না 30 বছর বাদে ইন্ডিয়ার কি হাল হবে। প্রত্যেকটা অ্যাটলিস্ট ফলে এই যে পতনটা হয়েছে এইখানে যদি ইনভেস্ট করি, অ্যাটলিস্ট আমার প্রবাবিলিটি অফ উইনিং 30 বছর পরে আমি আমার পোর্টফোলিওকে ঠিক দেখতে পারবো, তার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। দেখুন, চায়নার মতো যে ইন্ডিয়ার অবস্থা হবে না তার গ্যারেন্টি তো আপনি দিতে পারছেন না, কারণ জিডিপি গ্রোথ চায়নায় অনেক বেশি। এখন যদি আমেরিকার সমসাময়িক কেউ হয়, চায় না, 30 বছর ধরে ওখানে যা গ্রোথের জোয়ার এসেছে। আমি পলিটিক্যাল ব্যাপারে যাচ্ছি না যে ওখানে তো অটোক্রেসি চলছে, এই চলছে, হ্যাঁ ওইসব দিকে ইন্ডিয়া অনেক ভালো, ওখানে ডেমোক্রেসি নেই, আমি সব জানি, কিন্তু জিডিপি যদি একদম প্রেশাসলি জিডিপি নিয়ে আলোচনা করেন, গ্রোথ নিয়ে আলোচনা করেন, কারণ আলটিমেটলি দেশের জিডিপি যত, তার শেয়ার মার্কেট বা অন্যগুলো ওইভাবেই কাজ করে। আচ্ছা, এখানে অনেকে বলবেন যে আচ্ছা এখানে তো হ্যাঁ ইন্ডেক্স হয়তো রিটার্ন চায়নায় দেয়নি, অনেক স্টক তো ইন্ডিভিজুয়ালি ভালো দিয়েছে। তার মানে কি? তার মানে আপনি আপনার কথাতে আসুন, তার মানে আপনাকে স্টক পিকিং এ ভালো হতে হবে, আপনাকে চিনতে হবে কোন স্টকে থাকবো, কোন স্টকে থাকবো না, কোন স্টকে ঢুকবো, তার সাথে সাথে সেই স্টকের যদি স্টোরিটা নষ্ট হয়ে যায় সেই স্টক থেকে বেরিয়েও যাব। এই নয় যে স্টক নিয়ে রাখলাম, ভালোবেসে ফেললাম, 32 বছর বাদে 30 বছর বাদে উঠে দেখবো আরে বাবা আমি তো লং টার্ম ইনভেস্টার। না, যতক্ষণ ওই স্টোরিটা ইনট্যাক্ট আছে স্টকের বা কোম্পানির, আমি তার সাথে থাকবো, যখন স্টোরিটা থাকবে না আমি বেরিয়ে যাব। এই মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? তার জন্য স্টক মার্কেটটাকে ইজি হিসাবে নেবেন না। ওই সব জিনিস যে সোজা একদম ইনভেস্ট করে ঘুমিয়ে থাকুন 30 বছর বাদে উঠবেন সব ভালো, আরে বাবা 5% যদি প্রবাবিলিটি থাকে ইন্ডিয়াও এই চায়নার মার্কেটের মতো রিটার্ন দেবে। জাপান তো আমরা সবাই জানি, জাপানেও 20-30 বছরের রিটার্ন হয়নি। তো কিন্তু চায়না তো একটা মানে দারুণ জিনিস, এর উদাহরণ আপনারা অনেকেই জানতেন না, ইভেন আমার স্টুডেন্টরাও জানতো না, তাদের এই ইদানিং আমি বলেছি তাদের চোখ খুলে গেছে। তোমরা যারা স্টুডেন্ট প্লাস আপনারা যারা আমার ভিউয়ার্স, তারা প্লিজ একটু নিচে মেনশন করে দেবেন যে চায়নার ব্যাপারটা আপনারা জানতেন কিনা। স্টুডেন্টরাও তোমরা যারা এখন জানো তারা লিখে দিও যে হ্যাঁ স্যার আপনার থেকেই প্রথম জেনেছি চায়নার ব্যাপারটা। এটা প্লিজ কমেন্টে লিখবেন, তাহলে আমি এরকম আরো অনেক কেস স্টাডিজ নিয়ে আপনাদের সামনে ভিডিও করব। প্লিজ ভিডিওটাকে একটু লাইকও করে দিন। আর আমি এর রেমেডি কি, আমি কিভাবে এটার বিরুদ্ধে বাঁচার জন্য প্রিপারেশন নিচ্ছি সেটা আমি বলছি। তার আগে ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন।
তাহলে স্টক পিকিং এর একটা ব্যাপার, আর একটা একটু তো টাইম করতেই হচ্ছে, মানে ফলিং এ অ্যাটলিস্ট উপর থেকে যখন নিচে নেমে গেছে তখন তো আমি জানি যে উপর থেকে 15% কারেক্টেড, এই ডেটাটা তো আমার কাছে আছে। তাহলে তখন আমি ইনভেস্টমেন্টটা একটু বাড়াবো বা এসআইপি বন্ধ করবো না অ্যাটলিস্ট। এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। যারা এখনো ভাবছেন আরে আরো নিচে নামবে, তারপর ঠিক আছে আরো নিচে নামতে পারে, তার জন্য টাকাটা রাখুন। অ্যাটলিস্ট 100 টাকা থাকলে 50 টাকা তো ইনভেস্ট করুন, 40 টাকা তো ইনভেস্ট করুন। সে যে স্টকই আপনার ভাল লাগে, যে ইটিএফই ভাল লাগে, যে মিউচুয়াল ফান্ডই ভাল লাগে, এক্সেট্রা এক্সেট্রা। আর একটা স্টককে ভালোবেসে ফেলবেন না, এটা আবার বলছি যারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করেন। স্টক ভালো নিয়ে রেখেছি ব্যাস ভুলে যাব না, তার সবসময় ম্যানেজমেন্টকে শুনুন, তার স্টোরিটা ইনট্যাক্ট আছে কিনা। হ্যাঁ দাম হয়তো পড়ছে, পড়ুক, যেমন সিডিএসএল আমার যেমন নেওয়া আছে, সিডিএসএল উপর থেকে এখন 40% কারেক্টেড, যদিও আমার 400 টাকা লেভেলে 200 টাকা লেভেলে নেওয়া আছে, মানে ওই বোনাস স্প্লিট এসব যদি অ্যাডজাস্ট করেন, বোনাস দিয়েছিল ওইসব যদি অ্যাডজাস্ট করেন, অনেক কম দাম থেকে নেওয়া আছে, কিন্তু তাও উপর থেকে যখন 40% কারেক্ট করেছে আমি ভয় পাইনি, কারণ আমি ওর স্টোরিটা এখনো ইনট্যাক্ট আছে। যেদিন দেখবো, ওই যে আমি বলছি আমি ওই নিয়ে রেখে দেবো না 30 বছর 40 বছর, যেদিন দেখবো না যে ওর একটা কম্পিটিটর ঢুকে গেছে বা ওর বিজনেসটা খারাপ হয়ে গেছে, আর পেনিট্রেশনের তেমন সুযোগ নেই, ধরুন আজ থেকে 10 বছর 20 বছর বাদে ইন্ডিয়াতে অনেকের জায়গায় পেনিট্রেট করে গেছে, দুটো তিনটে আরও ওর কম্পিটিটর চলে এসছে যারা ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে, হতেই পারে, তখন আমি বেরিয়ে যাবো। ভালোবেসে ফেলিনি তাকে। সিডিএসএল এর জাস্ট উদাহরণ দিলাম, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। তাহলে এইখানের এই উদাহরণটা দিয়ে আমি আপনাদের বোঝাতে চাইছি যে কিভাবে আমরা প্রিপারেশন নেব। এবার প্রিপারেশন আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি সেটা নিয়ে, মানে সলিউশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, বিভিন্ন পয়েন্ট থেকে দেখুন, যদি এই নিচের এই সব জায়গায় মোটামুটি কারেক্ট হয়েছে, একদম বটম ধরতে হবে না, মোটামুটি তার উপর থেকেও যদি এই দাগটা যেখানে তার আগের হাইকে ক্রস করেছে তত পর্যন্ত যায়, তাও 200% রিটার্ন। তার মানে পয়েন্টটা কোন পয়েন্টে আপনি ইনভেস্ট করছেন, কোন পয়েন্টে আপনি ইনভেস্টমেন্ট থামিয়ে দিচ্ছেন, কোন পয়েন্টে আপনি ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন, সেটা ম্যাটার করে। আপনি সব চার্ট খুলে দেখুন, ম্যাটার করে। আর 20 বছর 10 বছর তো একটা মানুষের লাইফে অনেক। আপনি ধরুন 18 বছর, 18 বছর আরো বাকি আছে ধরুন, সে তখন আপনি রিটায়ার করবেন, মার্কেট তখন এরকম যদি থাকে আপনি উঁচুতে করে রেখেছিলেন আর নিচে যখন পড়েছিল তার লাভ নেননি, তাহলে 18 বছর পরে বলবেন না আমার রিটায়ারমেন্টটা আরো এক্সটেন্ড করে দিই, বা রিটায়ার হয়ে গেলেন 18 বছর হয়ে গেল, এদিকে দেখলেন হাতে টাকা তেমন নেই যেটা ভেবেছিলেন। কারণ এখানে ন্যাসডাকের উদাহরণ দিয়েই বললাম, আপনি নিফটিরও সেই উদাহরণ দেখতে পারেন, চার্ট খুলে নেবেন, দেখবেন এক একটা পয়েন্টে ভালো রিটার্ন দিয়েছেন, এক একটা পয়েন্টে ও একদম দাঁড়িয়েছিল, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে সেই পয়েন্টটাই যে 10 বছর বাদে ফিরে আসবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ হয়তো 10 বছর কিছু দিল না, 11 নম্বর বছরে ওই 10 বছরে যা দেয়নি সেটাকে পুরো পুষিয়ে দিল, হয়তো পুরো পুষিয়ে দিল, তখন আবার শুনবেন খুব ভালো। কিন্তু 10 নম্বর বছরেই তো আমার ছেলে মেয়ের হয়তো গ্র্যাজুয়েশনের পয়সাটা দরকার ছিল, সেটা কি হবে? আমি বলবো যে 1 বছর ওয়েট করে যা, বা 10 নম্বর বয়সেই আমার হয়তো রিটায়ারমেন্টের প্ল্যান ছিল, সেটা কি আরো 1 বছর আমি বাড়াবো, কোম্পানিকে রিকোয়েস্ট করব করানোর জন্য, তারা যদি না বলে? ভাবতে পারছেন 1%ও হলেও তো তার প্রবাবিলিটিটা আছে। আর যেটা চায়নার উদাহরণ আপনাকে দিলাম, চায়নার উদাহরণটা হয়তো কেউ জানেন না, চায়নার অ্যাভারেজ রিটার্ন 1%, 1.93%। তাহলে কি স্টক পিকিং এর একটু যেতে হবে, যে ভালো করে একটু স্টক পিকিং করব, তাদের সাথে একটু থাকবো, যখন তার স্টোরিটা বাজে থাকবে তখন তার থেকে বেরিয়ে যাব। উইপ্রোর দাম এখনো 700 টাকা, পোস্ট কোভিড যেটা হয়েছিল, এখনো কবে আসবে আমি জানি না, কোম্পানি তো ভালো, কবে আসবে জানি না। এই জন্যই আমি ইনভেস্টমেন্টেও স্টপ লস রাখি, যাতে অপরচুনিটি কস্ট আমার না হয়। সেই ভাবুন না, যদি আমি 700 টাকায় যদি নিয়েও ফেলতাম, আমার যদি 650 টাকায় স্টপ লস থাকতো, পোস্ট কোভিড বলছি, 700 টাকায় নিয়ে ফেললাম, 650 টাকা বা 600 টাকাতেই স্টপ লস থাকতো, আমি বেরিয়ে যেতাম, ইনভেস্টমেন্ট হলো বেরিয়ে যেতাম, আমার 150 টাকার লস হতো, ধরুন পার্সেন্টেজ টার্মসে ধরে নিলাম 20% লস হতো। কিন্তু তারপরেই আরও কত, যখন তারপর তো পিএসইউ র্যালিগুলো শুরু হলো, সেই সেই টাকাটাই উইপ্রো থেকে বার করে যদি আমি পিএসইউ স্টকগুলোতে লাগাতাম, সেই 20% কি উঠে যেত না? পিএসইউ স্টকগুলো তো কয়েকটা ডবল হয়ে গেছে তখন। আরে এই ব্যাপারটাই মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা করে, তারা পোর্টফোলিও চার্ন করে, পোর্টফোলিওতে দেখবেন বিভিন্ন রকম, একটা স্টক এখন দেখছেন 1 বছর বাদে সেই স্টকটা দেখতেই পারবেন না টপ 5-এর মধ্যে। তারা করলে ভালো, আর আমি করলেই আমাদের বলা হবে যে আমরা লং টার্ম ইনভেস্টর নই, নিয়ে তো ঘুমাতে হবে, একদমই নয়। আমি অ্যাটলিস্ট তার বিরুদ্ধে বা
আপনারা যদি তার মতামতে মানে সেই মতে বিশ্বাস করেন, আমার সাথে আপনার কোনো তর্ক নেই, আমি তর্ক করতে যাচ্ছিও না আপনার সাথে, এখানে তর্কের তো কোনো জায়গাই নেই। এখানে আমরা সবাই চাই যে সবাই সাকসেস পাই, কিন্তু ডেটা যা বলছে এগুলো তো ফ্যাক্ট, এগুলো হয়ে এসেছে। চায়নায় যে ওই ইন্ডেক্সে ধর বা কোনো একটা জায়গায় কোনো একটা স্টকগুলো ওরকমই করেছে, সাইডওয়েজ অনেক স্টকই করেছে, যদি ইন্ডেক্স মেন ইন্ডেক্স যদি 2% বা 2%-এর নিচে 30 বছরের রিটার্ন দেয়, তাহলে সেক্ষেত্রে সেই সব ইনভেস্টরদের কি হয়েছে সেটাও তো একবার দেখতে হবে। কুইক ইন কুইক আউট যদি করে, কুইক ইন মানে আমি 1 2 3 বছরের নাজারিয়া বলছি, যখন একটা স্টকের বা একটা সেক্টরের বুলরান চলে, একটা সেক্টরের বুলরান 3 4 বছর চলে, তারপর আবার সে দাঁড়িয়ে যায়, তারপর আবার সে পুনরায় উত্থান হয় হয়তো। তো সেই জিনিসগুলো যারা ধরতে পেরেছে তারা ঠিক আছে। টাইম করতে বলছি না, একটু টাইমের আশেপাশে তার মানে ব্যাপারটা তো এখানে দেখছেন, অ্যাটলিস্ট এখন যে পড়েছে সেই ব্যাপারটা তো আমাদেরকে নিতে হবে। আমি সব সময় পতনকে সব থেকে বেশি গুরুত্ব দিই। এই যে বাজার এরকম এরকম করে উপরে উঠছে আর নিচে যে নামছে, এই নামাটা আমার কাছে যেন সব থেকে ভালো লাগে, কারণ এই নামাতেই আমি ইনভেস্টমেন্টের জোরটা বাড়িয়ে দিই বা ইনভেস্টমেন্ট করতে আরো ভালোবাসি। যে এই সময় ওই মানে কি বলে যে ভালো কোম্পানির সাথে খারাপ কোম্পানির একটা ভালো পার্থক্য আমরা তৈরি করতে পারি। নইলে যখন বুল মার্কেট হয় ভাবুন না, ভালো মার্কেটও ভালো স্টক বরং কম বাড়ে বা ভালো কোম্পানি বরং কম বাড়ে, তার থেকে এলেবেলে কোম্পানিরা যাদের ব্যালেন্স শিট ঠিক নেই, যাদের কোনো বিজনেস মডেল নেই, প্রোমোটাররাই তাদের উপর বিশ্বাস নেই নিজের কোম্পানির উপর, সেই সব স্টকগুলো বেশি ভাগে। আর সেই বাড়াটাকে সুযোগ লাগিয়ে ওই কোম্পানির প্রোমোটাররা স্টককে বেচে, নিজের হোল্ডিংগুলোকে বিক্রি করে। এই কথাটার যদি আপনারা সহমত হন তো প্লিজ নিচে কমেন্ট বক্সে জানাবেন।